নমস্কার বন্ধুরা, আমি পায়েল আর আপনারা শুনছেন পিএমজি অডিও। আমি আপনাদের পড়ে শোনাচ্ছিলাম বিনোদিনী দাসীর লেখা তার আত্মজীবনী আমার কথা। আজকে শোনাচ্ছি সেই আত্মজীবনীরই তৃতীয় পর্ব। বিনোদিনীর জীবন কাহিনী শুনতে আপনাদের কেমন লাগছে নিচে অবশ্যই কমেন্ট করে জানান। আর যেসব বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের যদি নিত্য নতুন স্বাদের বাংলা অডিও স্টোরি শুনতে ভালো লাগে তাহলে চটপট সাবস্ক্রাইব করুন পিএমজি অডিও। আর আপনাদের ভালো লাগার গল্পগুলো শেয়ার করে নিন পরিচিত বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে যারা আপনার মতোই বাংলা অডিও স্টোরি শুনতে ভালোবাসেন। শুরু করছি আমার কথার তৃতীয় পর্ব। মহাশয়, আপনার যে এখনো আমার জীবনের দুঃখময় কাহিনী শুনিতে ধৈর্য আছে, ইহা কেবল আমার উপর মহাশয়ের অপরিমিত স্নেহের পরিচয়। আপনি ছত্রে ছত্রে বলিতেছেন যে প্রতি চরিত্র অভিনয়ে আমি মানুষের মনে দেবভাব অঙ্কিত করিয়াছি। দর্শক অভিনয় দর্শনে আনন্দ করিয়াছেন ও মনঃসংযোগে দেখিয়াছেন বটে, কিন্তু কিরূপে তাহাদের হৃদয়ে দেবছবি অঙ্কিত করিয়াছি তাহা বুঝিতে পারিতেছি না। যদি অবকাশ হয় তবে বুঝাইয়া দিবেন। এক্ষণে যদি ধৈর্য থাকে তবে আমার নাটকীয় জীবন শুনুন। আমি যখন প্রথম থিয়েটারে যাই তখন রসিক নিয়োগীর গঙ্গার ঘাটের উপর যে বাড়ি ছিল তাহাতে থিয়েটারের রিহার্সাল হইত। সে স্থান যদিও আমার বিশেষ স্মরণ নাই, তবুও অল্প অল্প মনে পড়ে। বড়ই রমণীয় স্থান ছিল। একেবারে গঙ্গার উপরে বাড়ি ও বারান্দা, নিচে গঙ্গার বড় বাঁধানো ঘাট, দুই ধারে অন্তিম পথযাত্রীদিগের বিশ্রাম ঘর। সেই বালিকাকালের সেই রমণীয় ছবি দূর স্মৃতির ন্যায় এখনো আমার মনোমধ্যে জাগিয়া আছে। কেমন গঙ্গা কুলকুল করিয়া বহিয়া যাইত, আমি সেই টানা বারান্দায় ছুটাছুটি করিয়া খেলিয়া বেড়াইতাম। আমার মনে কত আনন্দ, কত সুখ স্বপ্ন ফুটিয়া উঠিত। বালিকা বলিয়াই হোক কিংবা শিক্ষাকার্যে বিশেষ আগ্রহ দেখিয়াই হোক, সকলে আমাকে বিশেষ স্নেহ ও যত্ন করিতেন। আমরা যে তখন বড় গরিব ছিলাম তাহা পূর্বেই বলিয়াছি। ওই নিজের একটি বসত বাটি ছাড়া ভালো কাপড় জামা বা অন্য দ্রব্যাদি কিছুই ছিল না। সেই সময়ে রাজা বলিয়া যে প্রধানা অভিনেত্রী ছিলেন, তিনি আমায় ছোট হাতকাটা দুটি ছিটের জামা তৈয়ারি করাইয়া দেন। তাহা পাইয়া আমার কত যে আনন্দ হইয়াছিল তাহা বলিতে পারি না। সেই জামা দুইটাই আমার শীতের সম্বল ছিল। সকলে বলিত যে এই মেয়েটাকে ভালো করিয়া শিক্ষা দিলে বোধহয় খুব কাজের লোক হইবে। তখন স্বর্গীয় ধর্মদাস সুরমহাশয় ম্যানেজার ছিলেন, অবিনাশচন্দ্র কর্মহাশয় অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলেন, আর বোধহয় বাবু মহেন্দ্রনাথ বসু শিক্ষা দিতেন। আমার সব মনে পড়ে না। তবে তখন বেলবাবু, মহেন্দ্রবাবু, অর্ধেন্দুবাবু ও গোপালবাবু ইহারাই বুঝি সব শিক্ষা দিতেন। তখন বাবু রাধা মাধব করও উক্ত থিয়েটারে অভিনয় কার্য করিতেন এবং বর্তমান সময়ে সম্মানিত সুপ্রসিদ্ধ ডাক্তার শ্রীযুক্ত রাধা গোবিন্দ কর মহাশয়ও উক্ত ন্যাশনাল থিয়েটারে অবৈতনিক অভিনেতা ছিলেন। ইহারা সকলে পরামর্শ করিয়া আমায় বেণী সংহার পুস্তকে একটা ছোট পার্ট দিলেন। সেটি দ্রৌপদীর একটি সখীর পার্ট, অতি অল্প কথা। তখন বই প্রস্তুত হইলে নাট্যমন্দিরে গিয়া ড্রেস রিহার্সাল দিতে হইত। যেদিন উক্ত বইয়ে ড্রেস রিহার্সাল হয় সেদিন আমার তত ভয় হয় নাই, কেননা রিহার্সাল বাড়িতেও যাহারা দেখিত সেখানেও প্রায় তাহারাই সকলে এবং 2-4 জন অন্য লোকও থাকিত। কিন্তু যেদিন পার্ট লইয়া জনসাধারণের সম্মুখে স্টেজে বাহির হইতে হইল, সেই দিনের হৃদয়ভাব ও মনের ব্যাকুলতা কেমন করিয়া বলিব। সেই সকল উজ্জ্বল আলোকমালা, সহস্র সহস্র লোকের উৎসাহপূর্ণ দৃষ্টি, এই সব দেখিয়া শুনিয়া আমার সমস্ত শরীর ঘর্মাক্ত হইয়া উঠিল।
বুকের ভিতর গুড় গুড় করিতে লাগিল, পা দুটিও থরথর করিয়া কাঁপিয়া উঠিল, আর চক্ষের উপর সেই সকল উজ্জ্বল দৃশ্য যেন ধোঁয়ায় আচ্ছন্ন হইয়া গেল বলিয়া মনে হইতে লাগিল। ভিতর হইতে অধ্যক্ষেরা আমায় আশ্বাস দিতে লাগিলেন। ভয়, ভাবনা ও মনের চঞ্চলতার সহিত কেমন একটা কিসের আগ্রহ যেন মনের মধ্যে উথলিয়া উঠিতে লাগিল। তাহা কেমন করিয়া বলিব? একে আমি অতিশয় বালিকা, তাহাতে গরিবের কন্যা, কখনো এরূপ সমারোহ স্থানে যাইতে বা কার্য করিতে পাই নাই। বাল্যকালে কতবার মাতার মুখে শুনিতাম, ভয় পাইলে হরিকে ডাকিও। আমিও ভয়ে ভয়ে ভগবানকে স্মরণ করিয়া যে কয়টি কথা বলিবার জন্য প্রেরিত হইয়াছিলাম, প্রাণপণ যত্নে তাহাদের শিক্ষা অনুযায়ী সুচারুরূপে ও সেইরূপ ভাবভঙ্গির সহিত বলিয়া চলিয়া আসিলাম। আসিবার সময় সমস্ত দর্শক আনন্দধ্বনি করিয়া করতালি দিতে লাগিলেন। ভয়েই হোক আর উত্তেজনাতেই হোক, আমার তখনও গা কাঁপিতেছিল। ভিতরে আসিতে অধ্যক্ষেরা কত আদর করিলেন, কিন্তু তখন করতালির কি মর্ম তাহা জানিতাম না। পরে সকলে বুঝাইয়া দিয়াছিলেন যে কার্যে সফলতা লাভ করিলে আনন্দে করতালি দিয়া থাকেন। ইহার কিছুদিন পরেই সকলে পরামর্শ করিয়া আমায় হরলাল রায়ের হেমলতা নাটকে হেমলতার ভূমিকা অভিনয় করিবার জন্য শিক্ষা দিতে লাগিলেন। আমার পাঠ শিখিবার আগ্রহ দেখিয়া সকলে বলিত যে এই মেয়েটি হেমলতার পাঠ ভালো করিয়া অভিনয় করিতে পারিবে। এই সময়ে আর একজন অভিনেত্রী আসিলেন ও সেই সঙ্গে মদনমোহন বর্মন অপেরা মাস্টার হইয়া থিয়েটারে যোগ দিলেন। উক্ত অভিনেত্রীর নাম কাদম্বিনী দাসী। বহুদিন যাবৎ বিশেষ সুখ্যাতির সহিত কাদম্বিনী অভিনয় কার্য করিয়াছেন। এক্ষণে তিনি অবসরপ্রাপ্তা। এই হেমলতা অভিনয় শিক্ষা দিবার সময়ে আমার হৃদয় যেন উৎসাহ ও আনন্দে উৎফুল্ল হইয়া উঠিল। আমি যখন কার্যস্থান হইতে বাড়িতে আসিতাম, সেই সকল কার্য আমার মনে আঁকা থাকিত। তাহারা যেমন করিয়া বলিয়া দিতেন, যেমন করিয়া ভাবভঙ্গি সকল দেখাইয়া দিতেন, সেই সকল যেন আমার খেলার সঙ্গিনীদের ন্যায় চারিদিকে ঘিরিয়া থাকিত। আমি যখন বাড়িতে খেলা করিতাম, তখনও যেন একটা অব্যক্ত শক্তি দ্বারা সেই দিকেই আচ্ছন্ন থাকিতাম। বাড়িতে থাকিতে মন সরিত না। কখন আবার গাড়ি আসিবে, কখন আমায় লইয়া যাইবে, তেমনি করিয়া নূতন নূতন সকল শিখিব, এই সকল সদাই মনে হইত। যদিও তখন আমি ছোট ছিলাম, তবুও মনের ভিতর কেমন একটা উৎসাহপূর্ণ মধুর ভাব ঘুরিয়া বেড়াইত। ইহার পর যখন আমার শিক্ষা শেষ হইয়া অভিনয়ের দিন আসিল, তখন আর প্রথমবারের মতো ভয় হইল না বটে, কিন্তু বুকের ভিতর কেমন করিতে লাগিল। সেদিন আমি রাজকন্যার অভিনয় করিব কিনা, তকতকে ঝকঝকে উজ্জ্বল পোশাক দেখিয়া ভারী আমোদ হইল। তেমন পোশাক পরা দূরে থাক, কখনো চক্ষেও দেখি নাই। যাহা হোক, ঈশ্বরের দয়াতে আমি হেমলতার পাঠ সুচারুরূপে অভিনয় করিলাম। তখন হইতে লোকে বলিত যে ইহার উপর ঈশ্বরের দয়া আছে। আর আমারও এখন বেশ মনে হয় যে আমার ন্যায় এমন ক্ষুদ্র দুর্বল বালিকা ঈশ্বর অনুগ্রহ ব্যতীত কেমন করিয়া সেরূপ দুরূহ কার্য সমাপন করিয়াছিল। কেননা আমার কোনো গুণ ছিল না, তখন ভালো লেখাপড়াও জানিতাম না, গান ভালো জানিতাম না, তবে শিখিবার বড়ই আগ্রহ ছিল। সেই সময় হইতে আমি প্রায় প্রধান প্রধান পার্ট অভিনয় করিতে বাধ্য হইতাম। আমার অগ্রবর্তী অভিনেত্রীগণ যদিও আমার অপেক্ষা অধিক বয়স্কা ছিলেন, কিন্তু আমি তাহাদের বয়সে সমান না হইলেও অল্পদিনে কাজে তাহাদের সমান হইয়াছিলাম। ইহার কয়েক মাস পরেই গ্রেট ন্যাশনাল থিয়েটার কোম্পানি পশ্চিম অঞ্চলে থিয়েটার করিতে বাহির হন এবং আমায় আর 5 টাকা মাহিনা বৃদ্ধি করিয়া আমাকে ও আমার মাতাকে সঙ্গে লইয়া যান। তাহারা নানা দেশ ভ্রমণ করেন।
পশ্চিমে থিয়েটার করিবার সময় দু একটি ঘটনা শুনুন। যদিও সেই ঘটনা শুধু আমার সম্বন্ধে নয়, তবুও তাহা কৌতূহলকর। এক রাত্রি লখনৌ নগরে ছত্রমণ্ডিতে আমাদের নীল দর্পণ অভিনয় হইতেছিল। সেই দিন লখনৌ নগরের প্রায় সকল সাহেব থিয়েটার দেখিতে আসিয়াছিলেন। যে স্থানে রোগ সাহেব ক্ষেত্রমণির উপর অবৈধ অত্যাচার করিতে উদ্যত হইল, তোরাপ দরজা ভাঙ্গিয়া রোগ সাহেবকে মারে, সেই সময়ে নবীন মাধব ক্ষেত্রমণিকে লইয়া চলিয়া যায়। একে তো নীলদর্পণ পুস্তকই অতি উৎকৃষ্ট অভিনয় হইতেছিল, তাহাতে বাবু মতিলাল সুর তোরাপ, অবিনাশকর মহাশয় মিস্টার রোগ সাহেবের অংশ অতিশয় দক্ষতার সহিত অভিনয় করিতেছিলেন। ইহা দেখিয়া সাহেবরা বড়ই উত্তেজিত হইয়া উঠিল। একটা গোলযোগ হইয়া পড়িল এবং একজন সাহেব দৌড়িয়া একেবারে স্টেজের উপর উঠিয়া তোরাপকে মারিতে উদ্যত। এইরূপ কারণে আমাদের কান্না, অধ্যক্ষদিগের ভয়, আর ম্যানেজার ধর্মদাস সুর মহাশয়ের কাঁপুনি। তারপর অভিনয় বন্ধ করিয়া পোশাক আসবাব বাঁধিয়া ছাঁদিয়া বাসায় একরকম পলায়ন। পরদিন প্রাতেই লখনৌ নগর পরিত্যাগ করিয়া হাঁপ ছাড়ুন। ইহার পরে আমরা যদিও অনেক স্থানে গিয়াছিলাম, কিন্তু সব কথা আমার মনে নাই। তবে দিল্লিতে মাছির ঘর, বিছানা ব্যতীত কিছুই দেখা যাইত না, এবং সেই প্রথম ভিস্তির জলে স্নান করিতে আমার আপত্তি। মাতার ক্রমাগত রোদন দেখিয়া আমার মাকে একটি ইদারার জল নিজ হাতে তুলিয়া স্নান আহার করিবার সুবিধা করিয়া দেওয়ায় সন্তুষ্ট হইলেন, আর আমাদের ভিস্তির জলই বন্দোবস্ত। দিল্লিতে আরেকটা ঘটনা হয়, তাহা ক্ষুদ্র হইলেও আমার বেশ মনে আছে। দিল্লির বাড়ির খোলা ছাদে আমি একদিন ছোটাছুটি করিয়া খেলা করিতেছিলাম। কি কারণে মনে নাই, কাদম্বিনীর তাহা অসহ্য হওয়ায় আমার হাত ধরিয়া আমার গালে দুই চড় মারেন। সেই দিন আমরা মায়ে ঝিয়ে সারা দিন কাঁদিয়াছিলাম। মা আমার মনের দুঃখে কিছু খান নাই। আমিও মায়ের কাছে সমস্ত দিন বসিয়াছিলাম। শেষে বৈকালে থিয়েটারের বাবুরা আমায় জোর করাইয়া আহার করান। আমার মা কিন্তু সেদিন কিছুই আহার করিলেন না। একে তো দিল্লি শহরে মুসলমানের বাড়াবাড়ি দেখিয়া মা আমার ক্রমাগতই কাঁদিতেন। কি করিবেন, একে আমরা গরিব, তাহাতে আমি বালিকা। যদিও কর্তৃপক্ষেরা যত্ন করিতেন, তবুও বড় অভিনেত্রীরা নিজেদের গণ্ডা নিজে বুঝিয়া লইতেন। আমার দয়ার উপর নির্ভর ছিল। আর কি কারণে জানি না, সকলের অপেক্ষা কাদম্বিনী যেন কিছু অহংকৃতা ছিলেন। আমার উপর কেমন তার দেশ ছিল, প্রায় দূরছাই করিতেন। তারপর বোধহয় আমাদের লাহোরে যাইতে হয়। লাহোরে আমাদের বেশি দিন থাকিতে হয়। সেখানে অনেকগুলি বই অভিনয় হইয়াছিল। আমি নানা রকম পার্ট অভিনয় করিয়াছিলাম। সতী কি কলঙ্কিনীতে রাধিকা, নবীন তপস্বিনীতে কামিনী, সধবার একাদশীতে কাঞ্চন, বিয়ে পাগলা বুড়োতে ফতি, কত বলিব। তবে বলিয়া রাখি যে সে সময় আমার এত অল্প বয়স ছিল যে বেশ করিবার সময়ে বেশকারীদের বড় ঝঞ্ঝাটে পড়িতে হইত। আমার মতো একটি বালিকাকে কিশোর বয়স্কা বা সময়ে সময়ে প্রায় যুবতীর বেশে সজ্জিত করিতে তাহারা সময়ে সময়ে বিরক্ত হইত, তাহা বুঝিতাম। আবার কখনো কখনো সকলে তামাশা করিয়া বলিত যে তাকে কামার দোকানে পাঠাইয়া দিয়া পিটিয়া একটু বড় করিয়া আনাইব। লাহোরে যখন আমরা অভিনয় করি, তখন আমার সম্বন্ধে একটি অদ্ভুত ঘটনা ঘটে। সেখানে গোলাপ সিংহ বলিয়া একজন বড় জমিদার মহাশয়ের খেয়াল উঠিল যে তিনি আমায় বিবাহ করিবেন, এবং যত টাকা লইয়া আমার মাতা সন্তুষ্ট হন তাহা দিবেন। পূর্বোক্ত জমিদার মহাশয় অর্ধেন্দুবাবু ও ধর্মদাসবাবুকে বড়ই পীড়াপিড়ি করিয়া ধরিলেন। তখন উহারা বড়ই মুশকিলে পড়িলেন। তিনি নাকি সেখানকার একটা বিশেষ বড় লোক, একে বিদেশ। উপরন্তু এই সকল কথা শুনিয়া আমার মা তো কাঁদিয়াই আকুল।
আমিও ভয়ে একেবারে কাঁটা। এই উপলক্ষে আমাদের শীঘ্রই লাহোর ছাড়িতে হয়। ফিরিবার সময় আমরা শ্রী শ্রী বৃন্দাবন ধাম দিয়া আসিয়াছিলাম। শ্রী বৃন্দাবন ধামে আবার আমি একটি বিশেষ ছেলে মানুষই করিয়াছিলাম। থিয়েটার কোম্পানি সেই দিন শ্রীধামে পৌঁছিয়া 40 জন লোকের জলখাবার ইত্যাদি প্রস্তুত করিয়া রাখিয়া তাহারা শ্রী জিউদিগের দর্শন করিতে গেলেন এবং আমাকে বলিয়া যান যে তুমি ছেলে মানুষ, এখনই এই গাড়িতে আসিলে, এখন জল খাইয়া ঘরের দরজা বন্ধ করিয়া থাকো, আমরা দেবতা দর্শন করিয়া আসি। আমি বাসায় দরজা বন্ধ করিয়া রহিলাম। তাহারা সকলে শ্রী শ্রী গোবিন্দজিউর দর্শনের জন্য চলিয়া গেলেন। আমার একটু রাগ ও দুঃখ হইল বটে, কিন্তু কি করিব, মনের ক্ষোভ মনেই চাপিয়া রহিলাম। ঘরের দরজা দিয়া বসিয়া আছি, এমন সময়ে একটা বাঁদর আসিয়া জানালার কাঠ ধরিয়া বসিল। আমার বালিকা সুলভ চপলতাবশত তাহাকে একটি কাকড়ি খাইতে দিলাম। সে খাইতেছে, এমন সময়ে আর দুইটা আসিল। আমি তাহাদেরও কিছু খাবার দিলাম। আবার গোটা দুই আসিল। আমি মনে ভাবিলাম যে ইহাদের কিছু কিছু খাবার দিলে সকলে চলিয়া যাইবে। সেই ঘরের 4-5টা জানালা ছিল। আমি যত আহার দিই ততই জানালায়, ছাদে, বারান্দায় বাদরে বাদরে ভরিয়া যাইতে লাগিল। তখন আমার বড় ভয় হইল। আমি কাঁদিতে কাঁদিতে যত খাবার ছিল প্রায় তার সকলই তাহাদের দিতে লাগিলাম, আর মনে করিতে লাগিলাম যে এইবারই তাহারা চলিয়া যাইবে। কিন্তু যত খাবার পাইতে লাগিল বানরের দল তত বাড়িতে লাগিল, আর আমি কাঁদিতে কাঁদিতে তাহাদের ক্রমাগত আহার দিতে লাগিলাম। ইতিমধ্যে কোম্পানির লোক ফিরিয়া আসিয়া দেখিল ছাদ, বারান্দা, জানালা সব বানরে ভরিয়া গিয়াছে। তাহারা লাঠি ইত্যাদি লইয়া তাহাদের তাড়াইয়া দিয়া আমায় দরজা খুলিতে বলিলেন। আমি কাঁদিতে কাঁদিতে দরজা খুলিয়া দিলাম। তাহারা আমায় জিজ্ঞাসা করিলেন। আমি সকল কথা তাহাদের বলিলাম। আমার কথা শুনিয়া আমার মা আমায় দুটি চড় মারিলেন ও কত বকিতে লাগিলেন। কিন্তু আমি যে অত ক্ষতি করিয়াছিলাম, তবু কোম্পানির সকলে হাসিয়া মাকে মারিতে নিষেধ করিলেন। বলিলেন যে মারিও না, ছেলে মানুষ, ও কি জানে, আমাদের দোষ, সঙ্গে করিয়া লইয়া গেলেই হইত। অর্ধেন্দুবাবু বলিলেন, বোকা মেয়ে, আমাদের সকল খাবার বিলাইয়া ব্রজবাসীদিগের ভোজন করাইলি, এখন আমরা কি খাই বল দেখি। আবার জল খাবার খরিদ করিয়া আনা হইল, তবে তাহারা জল খাইলেন। ওই কথা লইয়া নীলমাধববাবু আমায় দেখা হইলেই এখনো তামাশা করিয়া বলিতেন যে বৃন্দাবনে গিয়া বাদর ভোজন করাবি বিনোদ। নীলমাধব চক্রবর্তী বঙ্গীয় নাট্য জগতে বিশেষ সুপরিচিত, সকলেই তাহার নাম জানেন। তিনিও আমাদের সঙ্গে পশ্চিমে ছিলেন। তিনি আমায় অতিশয় যত্ন করিতেন। দিল্লিতে যখন সব অ্যাক্ট্রেসরা চাদর, জামা, কাপড় নিজ নিজ পয়সায় খরিদ করেন, আমার পয়সা ছিল না বলিয়া কিনিতে না পারায় তিনি আমায় একখানা ফুল দেওয়া চাদর ও কাপড় কিনিয়া দেন। সেই তখনকার স্মৃতিচিহ্ন, তাহার স্নেহের জিনিস আমার কতদিন ছিল। আর একটি প্রথম উপহার, একটি অকৃত্রিম স্নেহময় বন্ধুর প্রদত্ত, আমার বড় আদরের হইয়াছিল। মাননীয় শ্রীযুক্ত রাধা গোবিন্দ কর ডাক্তার মহাশয়, তিনি একটি ঢাকার গঠিত রূপার ফুল ও খেলিবার একটি কাঁচের ফুলের খেলনা আমায় দিয়াছিলেন। তাহার সেই স্নেহময় উপহার আমার সেই বালিকাকালে বড়ই আনন্দপ্রদ হইয়াছিল। নিঃস্বার্থ স্নেহে বশীভূত হইয়া আমি এখনো তার দয়া, অনুগ্রহ দ্বারা ও দায় বিদায়ে, রোগে শোকে সান্ত্বনা পাইয়া থাকি। তাহার অকৃত্রিম অনুগ্রহে আমি তাহার নিকট চিরঋণী। এই বহু সম্মানিত ডাক্তারবাবু মহাশয় এই অভাগিনীর চির ভক্তির পাত্র। এই রূপেই আমার বাল্যকালের নাট্যজীবন। ইহার পর আমরা কলিকাতা চলিয়া আসি। তারপর বোধহয় 5-6 মাস পরে গ্রেট ন্যাশনাল থিয়েটার বন্ধ হইয়া যায়।
তৎপরে আমি মাননীয় শরৎচন্দ্র ঘোষ মহাশয়ের বেঙ্গল থিয়েটারে প্রথমে 25 টাকা বেতনে নিযুক্ত হই। তখনও যদিচ আমি বালিকা, কিন্তু পূর্বাপেক্ষা অনেক কার্যতৎপরা এবং চালাক চটপটে হইয়াছিলাম। স্বর্গীয় শরৎচন্দ্র ঘোষ মহাশয়ের নিকট আমি চির ঋণে আবদ্ধ। এইখান হইতেই আমার অভিনয় কার্যে শ্রীবৃদ্ধি এবং উন্নতির প্রথম সোপান। সকলের মধ্যে উল্লেখযোগ্য মাননীয় স্বর্গগত শরৎচন্দ্র ঘোষ মহাশয়ের অতুলনীয় স্নেহ মমতা। তিনি আমায় এত অধিক যত্ন করিতেন, বোধহয় নিজ কন্যা থাকিলেও এর অধিক স্নেহ পাইত না। মহাশয়ের আমার উপর অসীম করুণা ছিল, সেই কারণে বলিতে সাহস করিতেছি। যদি অনুমতি করেন তবে বেঙ্গল থিয়েটারে যে কয়েক বৎসর অভিনয় কার্য করিয়াছিলাম সেই সময়ের ঘটনাগুলি বিবৃত করি।